প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো বা এই ভিডিও থেকে যে বিষয়টি শিখব তা হলো জমি বায়না চুক্তিপত্র। ভিউয়ার্স, এই একটি ফরম্যাট আমি প্রিন্ট আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জমির বায়নাপত্র, যে চুক্তিপত্র হয়, অনেকে বায়নাপত্র বলে থাকেন, অনেকে চুক্তিপত্র বলে থাকেন, ইংরেজিতে আমরা এগ্রিমেন্ট বলে থাকি। ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ফরম্যাট বা এই চুক্তিপত্র লেখার নিয়ম কি, তার কতগুলো পার্ট বা অংশ রয়েছে, সেগুলো আগে আমরা ফার্স্ট বুঝবো, তারপরে এই ফরম্যাটটি আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমি নোটস করে আপনাদের সামনে রেখেছি, যাতে আপনাদের সামনে বোঝাতে বা আপনাদের কাছে উপস্থাপনা বা এক্সপ্লেন করতে অনেক সহজ হয়ে ওঠে। সেজন্য আমি আগে থেকে নোটস করে রেখেছি। এই হলো কি আজকের ভিডিওর সাবজেক্ট বা টাইটেল কি, জমি বায়না চুক্তিপত্র লেখার নিয়ম। একটি বায়নাপত্র মানে জমি বায়না চুক্তিপত্র সাধারণত পাঁচটি প্রধান পার্ট বা অংশে ভাগ করা থাকে। এই পাঁচটি প্রধান ভাগ কি কি? এক নম্বর হলো টাইটেল, বাংলাতে আমরা শিরোনাম বলে থাকি। এই টাইটেলের মধ্যে কি থাকে? এই টাইটেলে লেখা থাকে যে জমি বায়না চুক্তিপত্র, মানে এই রকম হেডলাইনে উপরে লেখা থাকবে জমি বায়না চুক্তিপত্র বা এগ্রিমেন্ট ফর সেল, এবং তারিখ ও জায়গা এই দুটি অবশ্যই লেখা থাকবে। সেকেন্ড পার্ট বা অংশ কি? সেকেন্ড পার্ট বা অংশ হলো পার্টিস ডিটেলস, অর্থাৎ পক্ষদের পরিচয়। এখানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষ থাকে, দাতা এবং গ্রহীতা দুই পক্ষ থাকে, দুই পক্ষের ডিটেলস থাকবে। তো সেখানে কি কি থাকবে? বিক্রেতা ও ক্রেতার নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো অবশ্যই লেখা থাকবে এই 2 নম্বর অংশ বা 2 নম্বর পার্টে, অর্থাৎ কে জমি বিক্রি করবে আর কে কিনবে। এইবারে 3 নম্বর অংশ বা 3 নম্বর পার্টে কি থাকে? 3 নম্বর পার্টে থাকে প্রপার্টি ডিসক্রিপশন, অর্থাৎ জমির বিবরণ। আমরা জমি জরিপের ভাষায় বলে থাকি জমির তফসিল। তো এই জমির বিবরণের মধ্যে কি কি থাকবে? এই অংশে যে সমস্ত তথ্য থাকবে সেটা হচ্ছে যে জমিটি বিক্রি করা হবে বা গ্রহণ করা হবে সেই জমির ডিটেলস থাকবে। সেখানে কি কি থাকবে? মৌজা নাম, আপনার জিএন নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, এছাড়া শ্রেণী অংশ, এগুলো থাকবে 3 নম্বর অংশে প্রপার্টি ডিসক্রিপশনে বা জমির বিবরণে। আচ্ছা, জমির বায়না চুক্তিপত্রে 4 নম্বর যে পার্টটি হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ চুক্তির শর্তাবলী। এই চুক্তির শর্তাবলী অবশ্যই কি কি শর্ত দুই পক্ষের মধ্যে থাকবে সেটা অবশ্যই নোটস করতে হবে। যেমন কি কি? যেমন জমির মোট দাম কত, বায়নার টাকা কত, অর্থাৎ অ্যাডভান্স কত দেয়া হচ্ছে, বাকি টাকা কবে দেয়া হবে, রেজিস্ট্রি কবে হবে, কেউ কথা না রাখলে কি হবে, এছাড়া দুই পক্ষের মধ্যে যদি আরো কোনো রকম চুক্তি থাকে, শর্তাবলী দেয়া থাকে, সেগুলো নোটস করতে হবে। আচ্ছা, 5 নম্বরে যেটি হলো সিগনেচার অ্যান্ড উইটনেস, অর্থাৎ দুই পক্ষের সই বা স্বাক্ষর লাগবে। উইটনেস মানে সাক্ষী, অর্থাৎ সাক্ষীগণের সই লাগবে। এখানে আমি লিখেছি বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, দুইজন সাক্ষীর স্বাক্ষর। এছাড়া আর একটা অপশনাল রাখা যায়, সেটা হচ্ছে লেখক। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু এই 3 বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর এবং দুইজন সাক্ষীর স্বাক্ষর, এই 3টি অবশ্যই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে দেখালাম যে জমির বায়না চুক্তিপত্রের লেখার নিয়ম। এখানে আমি দেখিয়েছি যে 5টি প্রধান পার্ট বা অংশে ভাগ করা থাকে, কি কি সেটাও বললাম। এইবারে আমার কাছে যে ফরম্যাটটি আছে সেটি আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং আপনারা দেখুন। ভিউয়ার্স, আমার মনে হয় এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে বাড়িতেই বসে এইরকম বায়নার চুক্তিপত্র লিখতে পারবেন। সেই জন্য আপনাকে 500-1000 টাকা লেখার জন্য কাউকে দিতে হবে না বা খরচ করতে হবে না। তো যাই হোক, আমি পরস্পর কি লিখেছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই বায়নার চুক্তিপত্র আজ, এখানে ডেট, এখানে মাস, এখানে সাল, মনে করুন 2026, অর্থাৎ তারিখটি অবশ্যই এখানে লিখতে হবে
ইংরেজি এত তারিখে, তারিখ দেওয়া হচ্ছে। থানা, কোন থানার অন্তর্গত সেই থানার নাম এখানে লিখতে হবে। আচ্ছা, কোন জেলার অন্তর্গত সেই জেলার নাম এখানে লিখতে হবে। নিম্নলিখিত পক্ষদ্বয়ের মধ্যে সম্পাদিত হইল এই চুক্তিপত্র। আচ্ছা, এইবারে কি প্রথম পক্ষ কাকে রাখবেন? বিক্রেতাকে, যিনি বিক্রি করছেন। ঠিক আছে, প্রথম পক্ষের নাম, পিতার নাম লিখবেন। আচ্ছা, যদি কোনো মহিলা বিক্রেতা হন অবশ্যই স্বামীর নাম যদি ডকুমেন্টসে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে এবং ঠিকানা বা জায়গার অ্যাড্রেস এখানে লিখতে হবে। আচ্ছা, দ্বিতীয় পক্ষ ক্রেতা, দ্বিতীয় পক্ষের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা লিখতে হবে। আচ্ছা, তার নিচে যে সেগমেন্ট রয়েছে জমির বিস্তারিত বিবরণ, জমির বিস্তারিত বিবরণ, এখানে মৌজার নাম লিখবেন, তারপরে জেল নম্বর লিখবেন, তারপরে খতিয়ান নম্বর লিখবেন। আচ্ছা, যে দাগটি বা প্লটটি কেনাবেচা হবে সেই দাগ নম্বরটি লিখবেন। কতটা পরিমাণ কেনাবেচা হবে, জমির পরিমাণ সেটাও এখানে উল্লেখ করতে হবে। জমির শ্রেণী মানে বাস্তু, ডাঙ্গা না পুকুর না শালি জমি না জল জমি, এই মোটামুটি যেটি রেকর্ডে বা জমির তথ্যে ইনফরমেশনের যে শ্রেণী উল্লেখ রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন বা লিখবেন। আচ্ছা, তারপরের যে সেগমেন্টটি বা অংশ বা পার্টটি কি? চুক্তির শর্তাবলী। এইখানে আমি মোট 9টি চুক্তির শর্তাবলী উল্লেখ করেছি। আপনাদের যদি মনে হয় যে এখানে শর্তাবলী কম করানো হোক বা কমাবো কিংবা বাড়াবো তাহলে সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বাড়াতে পারেন কমাতে পারেন। তো আমি যে 9টি এই শর্তাবলী রেখেছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু দেখুন। 1 নম্বরে কি রেখেছি? উক্ত জমির মোট বিক্রয় মূল্য ধার্য করা হইল, মানে যত টাকা হবে সেটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে। 2 নম্বর শর্ত কি রয়েছে? আজকের তারিখে ক্রেতা বিক্রেতাকে বায়না বাবদ মানে অগ্রিম কত টাকা দিচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এত টাকা প্রদান করিলেন যা বিক্রেতা গ্রহণ করিলেন। 3 নম্বরে কি আছে? অবশিষ্ট এত টাকা, মানে এখানে মনে করুন যদি 1 লাখ টাকা হয় আর এখানে যদি 50,000 টাকা অ্যাডভান্স করা হয় তাহলে অবশিষ্ট কত? 50K, মানে 50,000 টাকা ক্রেতা আগামী, অবশিষ্ট 50,000 টাকা ক্রেতা আগামী, মানে এইখানে দুই পক্ষের মধ্যে যেটা কথা হবে, চুক্তি হবে যে কত তারিখের মধ্যে প্রদান করিবেন সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। তো এত তারিখের মধ্যে প্রদান করিবেন এবং সেই সময় জমির রেজিস্ট্রি সম্পূর্ণ করা হইবে। 4 নম্বর যে শর্তাবলী রয়েছে, বিক্রেতা প্রতিশ্রুতি দিতেছেন যে উক্ত জমি তাহার বৈধ মালিকানাধীন এবং জমির ওপর কোনো প্রকার মামলা, বন্ধক বা দেনা নেই। এই জায়গাটা অবশ্যই আপনারা মেনশন করবেন। এই 4 নম্বরটি শর্তটি অবশ্যই লিখবেন, কারণ টাকা দিয়ে কেউ ঝামেলা কিনতে যাবেন না, টাকা দিয়ে কেউ মামলা কিনতে যাবেন না। আচ্ছা, 5 নম্বর শর্তাবলী কি লিখেছি? 5 নম্বর শর্তাবলী রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতা অবশিষ্ট টাকা প্রদান করিতে ব্যর্থ হইলে বায়নার টাকা বাজেয়াপ্ত হইবে। বোঝা গেল? নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতা অবশিষ্ট টাকা প্রদান করিতে ব্যর্থ হইলে বায়নার টাকা বাজেয়াপ্ত হইবে। 6 নম্বর শর্তাবলী কি? টার্মস কন্ডিশন। বিক্রেতা যদি রেজিস্ট্রি করতে অস্বীকার করেন তবে তিনি ক্রেতাকে বায়নার দ্বিগুণ টাকা ফেরত দিতে বাধ্য থাকিবেন। এই জায়গাটা অবশ্যই দুই পক্ষের মধ্যে যে চুক্তি শর্ত থাকবে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। আমি আমার মতো বলেছি, যদি 50,000 টাকা অ্যাডভান্স নেয় আর 50,000 টাকা যদি নিয়ে সে পরবর্তীতে অস্বীকার করে বিক্রেতা, না আমি জমি বিক্রি করব না, আপনার টাকা আমি ফেরত দিতে যাই, সেক্ষেত্রে ওই 50,000-এর ডবল 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর শর্তাবলী কি? উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত তারিখে সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রি সম্পূর্ণ করা হইবে। 8 নম্বর কি? 8 নম্বর হলো রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত প্রথম পক্ষ উক্ত জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি বা বন্ধক বা হস্তান্তর করিতে পারিবেন না। অবশ্যই 8 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, আপনারা উল্লেখ করবেন। অনেক সময় হয় আপনার সঙ্গে দরদাম হয়েছে যে পার কাঠা 1 লক্ষ টাকা,
সে হয়তো অন্য কোনো ব্যক্তির কাছে পার কাঠায় 1.5 লক্ষ টাকা দাম পাচ্ছে, আপনার টাকা ফেরত দিতে চাইছে কিছু জরিমানা দিয়ে। 50,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, আপনাকে 60,000 টাকা জরিমানা দিয়ে সে ব্যক্তি চুপি চুপি অন্যজনকে মানে বিক্রি করতে চাইছে। এই রকম হচ্ছে এই স্ক্যাম বা ফ্রড চিটিংবাজি কেস হচ্ছে। সেই জন্য এই 8 নম্বর টার্মস কন্ডিশনটা অবশ্যই উল্লেখ করবেন। রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত মানে আগে পর্যন্ত প্রথম পক্ষ উক্ত জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি বা বন্ধক বা হস্তান্তর করিতে পারবেন না। এইখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ, দুই পক্ষ অবশ্যই উল্লেখ করলে ভালো, যে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। আচ্ছা, 9 নম্বর, ভবিষ্যতে এই চুক্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে স্থানীয়, আপনারা আপনাদের মতো যে চুক্তি হবে সেটি এখানে উল্লেখ করবেন, যে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা কিংবা স্থানীয় লোকাল থানা কিংবা লোকাল আদালতে কোথায় এই সমস্যা বা প্রবলেম বা এই ঝামেলা নিষ্পত্তি করবে সেটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, একদম শেষ লাইনে লিখবেন, এই মর্মে উভয় পক্ষ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় এই চুক্তিপত্র স্বাক্ষর করিলেন। বোঝাতে পারলাম? এবং লাস্ট পেজে যে স্বাক্ষর বা সিগনেচার করতে হবে, প্রথম পক্ষ বিক্রেতা এখানে সাইন করবে, দ্বিতীয় পক্ষ ক্রেতা এখানে সাইন করবে। আচ্ছা, সাক্ষীগণ অবশ্যই দুইজন সাক্ষী থাকবে। 1 নম্বর সাক্ষী তিনি এখানে মানে সইও করবেন, সম্পূর্ণ নামটাও লিখবেন। বোঝা গেল? মানে শর্টকাট সই, মনে করুন আমার সই এরকম, আমি সম্পূর্ণ নামটাও লিখতে হবে, মেহেরাজ। আচ্ছা, ঠিকানা, স্বাক্ষর এগুলো লিখতে হবে। এবং লেখক অপশনাল, এটা লিখতে পারেন যে এই চুক্তিপত্র লিখছেন সেই লেখক এখানে তার সম্পূর্ণ নাম এবং শর্টকাট স্বাক্ষরও করবেন। একটি জমির বায়না চুক্তিপত্র তার ফরম্যাট আপনাদের সামনে তুলে ধরলাম এবং পড়ে শোনালাম। এছাড়া এই বায়নাপত্র চুক্তিপত্র লিখতে তার কি মানে অংশ হতে হবে, তার বৈশিষ্ট্য কি, তার ডেসক্রিপশন কি, কটা পার্টে বিভক্ত, সেগুলো আমি তুলে ধরলাম। প্রথমেই আমি তুলে ধরেছিলাম যে জমি বায়না চুক্তিপত্র লেখার নিয়ম। এই বায়নাপত্র বা জমি বায়না চুক্তিপত্র সাধারণত 5টি প্রধান পার্ট বা অংশে ভাগ করা থাকে। আজকের ভিডিওতে জাস্ট এইটুকু আপনাদেরকে দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।